সবাই উপস্থিত হয়ে যায়। তোমাদের বান্ধবীদেরকে জানাও ওরা যেন ক্লাসে আসে। আসসালামু আলাইকুম ফোর্থ ইয়ারের ছাত্রীরা, তোমাদের সাথে আমি এলেম আক্তার বানু আছি। তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। আমি এলেম আক্তার বানু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে ক্লাসে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের যে কোর্সটা পড়াবো সেটা হচ্ছে আমাদের হেলথ ইকোনমিক্স এর কোর্স পড়াবো আমরা, অর্থাৎ পপুলেশন এন্ড হেলথ ইকোনমিক্স এর কোর্স কোড হচ্ছে 242211। এই কোর্সটা আমি আজকে তোমাদের পড়াবো, ফোর্থ ইয়ারের মেয়েদেরকে বলছি। তো তোমরা আশা করি সবাই এর মধ্যে ফোর্থ ইয়ারে আমি অনেক ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসগুলো দেখেছো এবং সবাই সেই ক্লাসগুলোর জন্য যে পড়াগুলো আমরা দিয়েছিলাম সেগুলো রেডি করেছো এবং ওই চ্যাপ্টারে আরো যা পড়া আছে সেগুলো তোমরা প্রশ্ন দেখে দেখে রেডি করে ফেলেছো। তো আজকে আমি তোমাদের সাথে যেটা পড়াবো সেটা অধ্যায় 6 থেকে স্বাস্থ্য সেবায় অর্থায়ন পড়াবো। স্বাস্থ্য সেবায় অর্থায়ন, অর্থায়নটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্থায়ন যদি না করা হয় তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি যে অর্থের প্রয়োজন আছে। আমরা অর্থনীতি পড়ি, অর্থনীতির জন্য আমরা যেটা দেখি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থের প্রয়োজন আছে, আমরা অর্থ ছাড়া কোনো কিছুই করতে পারি না। তাই স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও আমাদের অর্থের খুবই প্রয়োজন আছে। স্বাস্থ্য সেবার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, কারণ এখানে দেখা যায় যে যে বিষয়গুলো আছে, অর্থাৎ স্বাস্থ্যসেবার অর্থায়ন বিভিন্ন উৎস থেকে হতে পারে, যেমন সরকারি বেসরকারি উৎস থেকে হতে পারে, আবার বিভিন্ন এনজিও দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে হতে পারে এবং বিভিন্ন এনজিও থেকেও হতে পারে। স্বাস্থ্য খাতে সাধারণত বীমার মাধ্যমে অর্থায়ন করা হয়ে থাকে। বীমা তোমাদের কাছে হয়তো একটা নতুন বিষয় মনে হচ্ছে। আমরা এর আগে তোমাদের মানি ব্যাংকিং পড়াতে গিয়ে বোধহয় কিছুটা বীমা নিয়ে আলোচনা করেছিলাম থার্ড ইয়ারে। তো এখন আমরা বীমাটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনায় আমরা যাব, কারণ এখানে বীমা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা অর্থায়ন বলতে যেটা বুঝি যে বীমার কথা এখানে চলে আসে। স্বাস্থ্য সেবা বিভিন্ন ভাবে অর্থায়ন করা যায়, তবে মূলত বীমার মাধ্যমে আমরা অর্থায়নটা করে থাকি। এতে বীমা সুবিধাকারী যে প্রদানকারী যে বীমা সুবিধা প্রদানকারী কর্তৃপক্ষ, বীমা গ্রহণকারী জনগণ এবং ব্যবসায়ী যারা এই বীমা সুবিধাটা গ্রহণ করে সবার কথাই আমরা এখানে আলোচনা করব, কারণ এখানে সবাই কল্যাণ সাধিত হয়ে থাকে। বীমাটা হচ্ছে একটা চুক্তিপত্র, বীমা হচ্ছে চুক্তিপত্র। এখানে দুই পক্ষ থাকে, একজন হচ্ছে বীমাকারী যারা বীমার সেবা গ্রহণ করবে, আর একজন হচ্ছে বীমা কর্তৃপক্ষ যারা এই চুক্তিটা নিয়ে জনগণের কাছে আসবে, অর্থাৎ এই চুক্তি যারা জনগণের সাথে করবে, অর্থাৎ এখানে সাধারণ ব্যক্তিগতভাবে হতে পারে, ব্যবসায়িক ভাবে হতে পারে এবং যৌথভাবে এটা হতে পারে। তো ব্যবসায় যেমন লাভ ক্ষতি থাকে, তো যদি ক্ষতি হয় তো ক্ষতির জন্য আমরা যেটা দেখি যে ব্যবসায় লাভ ক্ষতি থাকতে পারে। এ কারণে আমরা দেখি যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে আমরা বলি ঝুঁকি থাকে, ঝুঁকির ব্যাপারটা থেকে যায়। যেমন আজকে তুমি আমরা সুস্থ আছি, কালকে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, তাহলে এখানে আমরা স্বাস্থ্য বীমার কথা বলতে পারি, কারণ এখানে স্বাস্থ্য বীমা করতে হবে। তেমনি সাধারণ জীবন বীমা আছে, মানুষ যেমন তার জীবনব্যাপী বীমাকারীদের সঙ্গে একটা চুক্তিতে থাকে এবং দেখা যায় যে সেই চুক্তি অনুযায়ী সে তার অর্থ জমা নেয়। এখানে প্রিমিয়াম বলে একটা কথা আছে, প্রিমিয়াম মানে যে অর্থটা প্রদান করা হয়, এবং যদি ওই ব্যক্তির মৃত্যুর পরে দেখা যাবে যে তার ছেলে মেয়ে তার পরিবারকে একটা বড় অঙ্কের অর্থ প্রদান করা হবে, অর্থাৎ ব্যক্তি সারা জীবন একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করে যাবে, এটাকে বলি আমরা প্রিমিয়াম, এবং এইটা ব্যক্তির মৃত্যুর পরে তার ছেলেমেয়েরা পাবে। অর্থাৎ জীবনের অনিশ্চয়তা বা ঝুঁকি মোকাবেলার জন্য এই অর্থটা জমা রাখে ব্যক্তি, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে জমা রাখে। আবার স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে যদি অসুস্থ হতে পারি, হতে পারি, অর্থাৎ এই ঝুঁকি বা এই অনিশ্চয়তা থেকে আমরা সাধারণত স্বাস্থ্য বীমা করে থাকি। কারণ
বীমা কোম্পানিগুলো প্রিমিয়ামের বিনিময়ে আমাদেরকে স্বাস্থ্য সম্পদ এবং ব্যক্তি জীবনের জন্য সুবিধা প্রদান করে থাকে। তারা সমস্ত ঝুঁকি গ্রহণ করে থাকে এবং তারা প্রিমিয়ামের অর্থ দিয়ে এই আমাদের যে প্রয়োজনীয় সময় তারা এগিয়ে আসবে। অর্থাৎ আমরা যে প্রিমিয়ামটা জমা রাখি, যারা আমরা গ্রহণ করি, বীমা কোম্পানিগুলো যখন জীবনে প্রয়োজন দেখা দেয় মেয়াদান্তে বা মেয়াদের আগেও অনেক সময় দেখা যায় যে তারা এই অর্থটা নিয়ে এই ঝুঁকি মোকাবেলার জন্য এগিয়ে আসে। এই জন্যই দেখা যায় যে সম্পদ এবং ব্যক্তিগত জীবনে যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি মোকাবেলার জন্য মূলত স্বাস্থ্যসেবা অর্থায়ন করা হয়ে থাকে। আর ব্যবসা বাণিজ্যে তো অবশ্যই ঝুঁকি থাকে। যেমন আমাদের বড় বড় যারা ব্যবসায়ী আছে, যারা বাণিজ্য করছে বিভিন্ন দেশের সঙ্গে, যদি নৌপথে মনে করো যে মালামাল পাঠানো হচ্ছে, সেখানে নৌপথে হয়তো সমুদ্রে ঝড় উঠে জাহাজটা ডুবে গেল। এখন এই মালের ক্ষতিপূরণের জন্য আগে থেকে প্রিমিয়াম প্রদান করা হয়। যারা বীমা কোম্পানি থাকে তাদেরকে ব্যবসায়ী ক্ষতিপূরণ বীমার অর্থ পরিশোধ করে, অর্থাৎ তার যে মালামাল, তার মালের একটা তার যে মালামাল সে বিদেশে পাঠাচ্ছে তার জন্য একটা বীমা পলিসি গ্রহণ করে থাকে এবং সেই অনুযায়ী সে প্রিমিয়াম জমা দেয়। এখন যদি ঝড় উঠে জাহাজ ডুবে যায় তাহলে সে বীমা কোম্পানির কাছে তার ক্ষতিপূরণ পেতে পারে। অবশ্য সেক্ষেত্রে বিভিন্ন যুক্তি আছে এবং বিভিন্ন বিষয় আছে যেগুলো সবকিছু তদারকি করে বীমা কর্তৃপক্ষ তার ঝুঁকির অর্থটা পরিশোধ করে থাকে। যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে বললাম, আবার বললাম যে একজন ব্যক্তি তার জীবনব্যাপী সময়ে জীবন বীমা করতে পারে, যাতে সে বৃদ্ধ বয়সে অথবা তার মৃত্যুর পরে তার পরিবার এই অর্থটা পেতে পারে। অর্থাৎ সব সময় একটা স্বাচ্ছন্দ্য বোধের মধ্যে দিয়ে যেন মানুষের জীবনটা চলে যায় এবং মানুষ যেন নিশ্চিত বোধ করে তার নিজের জীবনের কল্যাণের জন্য, তার ব্যবসার কল্যাণের জন্য এবং তার পরিবারের কল্যাণের জন্য সে যেন নিশ্চিত বোধ করে, তার জন্য সাধারণত মানুষ স্বাস্থ্যসেবা অর্থায়ন করে থাকে এবং এই অর্থায়নের বেশিরভাগটাই হচ্ছে বীমার মাধ্যমে করা হয়ে থাকে। কারণ এতে করে জীবন এবং ব্যবসা সবকিছু স্বাচ্ছন্দ্যময় এবং গতিময় হয়ে থাকে। অর্থায়ন কথাটার অর্থ হচ্ছে ফাইন্যান্স, ইংলিশ ওয়ার্ড হচ্ছে ফাইন্যান্স। অর্থাৎ অর্থায়ন করা মানে ফাইন্যান্স করা বা জীবনের সাধারণ প্রয়োজন, যেটা আমরা বলতে পারি যে ব্যবসায়িকনের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, স্বাস্থ্যের প্রয়োজনে অর্থ সংগ্রহ করা এবং এই অর্থটাকে একখানে জমা রাখা এবং জমা রাখাকারী যে কর্তৃপক্ষ থাকে তাকে বলছি আমরা বীমাকারী প্রতিষ্ঠান। আর আমরা যারা সাধারণ মালিক তারা হচ্ছে আমরা বীমা গ্রহীতা। তো আমরা এটা বুঝলাম যে উৎপত্তিগত দিক থেকে অর্থায়ন হচ্ছে অর্থের যোগান, সংস্থা বা সংগ্রহ করা। হ্যাঁ, এখানে দুপক্ষ থাকবে যারা সংগ্রহ এবং এটা দেখাশোনাতে থাকবে এবং এই অর্থ সংস্থানের ব্যবস্থা তারা করবে। এখন এই পড়াটাকে আমরা বীমার মাধ্যমে একটু আলোচনা করব। আমি এই পড়াটাকে তোমাদের সাথে বীমার মাধ্যমে আলোচনা করব, সেই জায়গায় আমি পরে যাব। তাহলে তোমরা বুঝলে আমি এতক্ষণ তোমাদের যেটা বললাম স্বাস্থ্য সেবায় অর্থায়ন নিয়ে আমি কথা বলছি, স্বাস্থ্য সেবায় অর্থায়ন নিয়ে কথা বলছি। এখন এই অর্থায়নের যে প্রধান বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে, স্বাস্থ্য সেবায় অর্থায়নটা কেমন হতে পারে? অর্থায়নটা অনেক ভাবে হতে পারে। যেমন আমরা যদি বলি সরকারি অর্থায়ন হতে পারে, বেসরকারি অর্থায়ন হতে পারে, তারপরে অব্যবসায়িক অর্থায়ন হতে পারে, স্বল্প মেয়াদে অর্থ সংস্থান হতে পারে, মধ্যম মেয়াদে অর্থ সংস্থান, দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান, বিভিন্ন ভাবে অর্থ সংস্থান এখানে হতে পারে। সরকারি ভাবে হতে পারে, বেসরকারি ভাবে হতে পারে। তো এর কিছু বৈশিষ্ট্য আছে, স্বাস্থ্য সেবায় অর্থায়নের জন্য কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখন বলছি। স্বাস্থ্যসেবা উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা করা হয়। তাহলে অর্থের পরিকল্পনা করা হয়। প্রথমত স্বাস্থ্যসেবার কথা আমরা বলছি, স্বাস্থ্যসেবার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেইটা, অর্থাৎ স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় অর্থ যেটা প্রয়োজন তার জন্য পরিকল্পনা করা হয়। আর্থিক কার্যাবলী সম্পাদনের জন্য স্বাস্থ্যসেবায় অর্থ সংস্থান করা হয়। মানুষের স্বাস্থ্যসেবার জন্য অর্থের প্রয়োজন আছে, যে কোনো ভাবেই হোক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গেলে অর্থ লাগে, এর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হয়। অর্থ সংস্থানের মাধ্যমে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন করে তহবিল গঠন করা হয়। অর্থাৎ স্বাস্থ্য সংস্থানের মাধ্যমে, অর্থ সংস্থানের মাধ্যমে ঝুঁকি মোকাবেলার জন্য এইটা করা হয়। স্বাস্থ্যসেবা অর্থায়ন কেন করা হয়? ঝুঁকি বা অনিশ্চয়তা মোকাবেলার জন্য, এবং যে বীমাকারী তার আয়ের মধ্যে এটার সঙ্গে সমন্বয় করা হয়। কারণ একজন ব্যক্তির আয় কত সেইটা অনুযায়ী, বা একজন ব্যবসায়ী তার ব্যবসায় কত বিনিয়োগ করেছে এবং কত সেইখানে বীমা করতে চাচ্ছে সেইটা বুঝে, অর্থাৎ ঝুঁকির মধ্যে এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে এবং এর মাধ্যমে
তহবিল গঠন করা হয়। স্বাস্থ্যসেবা অর্থায়নের মাধ্যমে কোনো স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বল্প এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে পারে। স্বল্প এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে পারে। যেমন যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে সেই স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বল্প এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে পারে। এটা গেল আমাদের স্বাস্থ্যসেবা অর্থায়নের প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা ঝুঁকির ধারণা নিয়ে কথা বলবো। ঝুঁকি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কৃষিতেও আগে ঝুঁকি পড়ে এসছো, তোমরা থার্ড ইয়ারে কৃষি অর্থনীতি পড়েছো, ঝুঁকি পড়ে এসছো। তা মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ঝুঁকি আসলে জড়িত। মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ঝুঁকি জড়িত। বিশেষ করে ভবিষ্যতে কি ঘটতে পারে এটা তো আমরা আগে থেকে কেউই বলতে পারি না। তো এই জন্য এমন বিষয়ের সঙ্গে যেটা ঝুঁকি কোথায় জড়িত থাকে, ভবিষ্যতের বিষয়ের সঙ্গে ঝুঁকির কথা আমরা বলতে পারি। যে তুমি তোমার পড়াশোনাতেও ঝুঁকি থাকতে পারে। যেমন তুমি ঝুঁকি নিয়ে পড়া, আমরা সাধারণত দেখি যে জীবনের সব ক্ষেত্রে আমরা সাধারণত ঝুঁকি নিয়েই চলতে অভ্যস্ত। বিশেষ করে ভবিষ্যতে ঘটতে পারে, বিশেষ করে ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনার সাথে ঝুঁকি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এখানে অনিশ্চয়তা বিদ্যমান থাকে। অনিশ্চয়তা, যেমন তোমরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছ, কবে পরীক্ষা হবে, কবে, এখন আমরা সবাই পুরা জাতি পুরা বিশ্বই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে সময়কালটা, করোনার কালটা যেটা আমরা যদি বলি, এটা কিন্তু আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি যে কবে সবকিছু খুলবে এবং কবে আমাদের এই সময় মনে করো অনেক লোক অসুস্থ হয়েছে, অনেক লোক অসুস্থ হয়ে হসপিটালে গেছে। যারা আগেই স্বাস্থ্য বীমা গ্রহণ করেছিল তারা কিন্তু এই ক্ষেত্রে অনেক লাভবান হয়েছে এবং তাদের যে হসপিটালের খরচ এটা কিন্তু বীমা কোম্পানি মিটিয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা আগে এই ব্যাপারে হয়তো এইটা করোনা কাল দেখে তারা না, তারা হয়তো অন্য কোনো কাজ তাদের সাধারণ স্বাস্থ্য বীমাই করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সময় তার ধারণাই ছিল না যে সে অসুস্থ হতে পারে। কিন্তু সে যদি করোনায় আক্রান্ত হয়ে হসপিটাল দিয়ে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি যে বীমা কোম্পানিগুলো তার তার যে স্বাস্থ্যসেবার বিল সেটা তারা মিটিয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে জীবনে বিশেষ করে ভবিষ্যতে ঘটতে পারে এমন ক্ষেত্রে ঝুঁকি থাকে এবং এর মধ্যে অনিশ্চয়তা থাকে। ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে কিনা এরকম বিষয়ের সাথে অনিশ্চয়তা এবং ঝুঁকি জড়িত থাকে। তাহলে সাধারণত আমরা বলি যে ঝুঁকি বলতে আমরা যা অর্জনের যে প্রত্যাশা করি তার থেকে কম অর্জন হলো ঝুঁকি। ভবিষ্যতে আমরা যা অর্জনের চেষ্টা করি তার থেকে কম অর্জন হলো ঝুঁকি। ভবিষ্যতে আমরা একটা কোনো বিষয় যেটা আমরা অর্জনের প্রত্যাশা করছি, হ্যাঁ, তুমি চিন্তা করছো তুমি খুব ভালো রেজাল্ট করবে ভবিষ্যতে, এখানে কিন্তু একটা ঝুঁকি থেকে গেল। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে রেজাল্ট ভালো হবে এবং তোমার শুধু পড়াশোনা না, এখানে কোশ্চেন কিভাবে আসবে, তুমি কতটা লিখতে পারছো, হ্যাঁ, তো এইখানে কিন্তু একটা ঝুঁকির বিষয় এসে গেল। অর্থাৎ ভবিষ্যতে যেটা আমরা প্রত্যাশা করছি তার চেয়ে কম অর্জন হলো ঝুঁকি। আর এক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী অর্জন দু রকমের হতে পারে। একটা প্রত্যাশার থেকে বেশি অর্জন হতে পারে, আমরা কথায় কথায় বলি যে আমি প্রত্যাশার থেকে বেশি পেয়ে গেছি, এটা হচ্ছে মানে পজিটিভ ঝুঁকি, এটাকে বলবো আমরা পজিটিভ বা ধনাত্মক ঝুঁকি। আর যদি প্রত্যাশার থেকে কম পাওয়া যায় তাহলে আমরা সেটাকে বলবো নেগেটিভ ঝুঁকি। সেটাকে বলবো আমরা কি ধরনের ঝুঁকি? নেগেটিভ ঝুঁকি। আশা করি তোমরা ঝুঁকির ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা অনিশ্চিত বিষয়ের ক্ষেত্রে যেটা আমরা অর্জন করি এর থেকে যে কম অর্জন যদি আমরা করি তাকে বলা হচ্ছে ঝুঁকি। অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টা এসে যাচ্ছে। সবাই বুঝতে পারছো কথা? জি ম্যাম। তোমাদের এই বীমা চ্যাপ্টারটা কিন্তু একটুখানি কঠিন, একটু বুঝে সুঝে পড়তে হবে। একটু আমি নিজেও বলছি যে বীমা চ্যাপ্টারটা একটুখানি কঠিন। তো তোমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা, তোমরা প্রবাবিলিটির অঙ্ক করেছো না? প্রবাবিলিটির বিষয় তোমরা জানো, জি ম্যাম। হ্যাঁ, তাহলে তো তোমাদের ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে তোমরা জানো। তাহলে ঝুঁকি কেমন হতে পারে? দু ধরনের। প্রত্যাশার থেকে বেশি হলে পজিটিভ ঝুঁকি, আর প্রত্যাশার থেকে কম হলে নেগেটিভ ঝুঁকি। এখন আমরা যদি ঝুঁকির বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলি যে ঝুঁকির বৈশিষ্ট্য কেমন হতে পারে। ঝুঁকির আবার কিছু বৈশিষ্ট্য আছে। ঝুঁকির জন্য আমরা যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ঝুঁকির বৈশিষ্ট্য হচ্ছে, আমি ঝুঁকির বৈশিষ্ট্যটা এমনি তোমাদের বলে দিচ্ছি। ঝুঁকি ক্ষতির অনিশ্চয়তাকে অনুসরণ করে, ঝুঁকি ক্ষতির অনিশ্চয়তাকে ইঙ্গিত করে। ঝুঁকি কি, এখানে দেখো দুবার আমি অনিশ্চয়তার কথা বললাম। ঝুঁকি ক্ষতির অনিশ্চয়তাকে অনুসরণ করে আর অনিশ্চয়তাকে ইঙ্গিত করে। ঝড় ঝঞ্ঝাট অগ্নি, তারপরে
প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির কারণে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে একজন ব্যবসায়ীর জাহাজ ডুবে গেল, একজন গার্মেন্টস ব্যবসায়ীর গার্মেন্টস কারখানায় আগুন লেগে সেটা পড়ে গেল। এখানে আমরা এটাকে অগ্নি দুর্ঘটনা বলতে পারি। তুমি বা আমরা বাসে করে কোথাও যাচ্ছি, সে বাসটা অ্যাক্সিডেন্ট করলো, এখানে মানুষজনের বেশ ক্ষতি হলো। তো এখানে এটা দুর্ঘটনাজনিত ক্ষতি আমরা বলতে পারি, বা দুর্ঘটনাজনিত ঝুঁকি বলতে পারি। আবার অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণেও আরো অনেক ধরনের ঝুঁকি আসতে পারে। আর্থিক ঝুঁকি এক্ষেত্রে আমরা বলছি এইসব কারণে আর্থিক ঝুঁকির সম্মুখীন মানুষ হতে পারে। আর্থিক ঝুঁকির আর্থিক ক্ষতির ঝুঁকি চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের মধ্যে বন্টন হয়ে থাকে। আর্থিক ক্ষতির যে ঝুঁকিটা, এটা চুক্তিবদ্ধ যে প্রতিষ্ঠান এবং ব্যক্তির মধ্যে বন্টন হয়ে থাকে, অর্থাৎ দুপক্ষ এখানে দায়িত্বটা নেবে। বিদ্যমান থাকে। এখন লিখো না, এটা এটা পরে লিখো, ঠিক আছে? ঝুঁকির কথা বলছি, আমি ঝুঁকির বৈশিষ্ট্য কথা বলছি। তো আমি এতক্ষণ তোমাদের যেটা বলছি সেটা ঝুঁকির বৈশিষ্ট্য। জি ম্যাম। আর্থিক ক্ষতির ঝুঁকি ঝুঁকি দুই পক্ষের মধ্যে হবে, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং ব্যক্তির মধ্যে এটা বন্টন হবে। চুরি, ডাকাতি, অগ্নিসংযোগ প্রভৃতির কারণেও আর্থিক ঝুঁকি হতে পারে। আরেকটা হচ্ছে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে আর্থিক ক্ষতি হতে পারে, আর্থিক ঝুঁকি দেখা দিতে পারে। আমি তোমাদের একটু আগে বলেছি, তাহলে এক্ষেত্রে কোন ঝুঁকিটা মানে কোন বীমাটা করা যেতে পারে বলো তো? একজন ব্যক্তির মৃত্যুর সঙ্গে কোন বীমাটা আমরা একটু আগে বলেছি, আমি বলো তোমরা? জীবন বীমা। বীমা, জীবন হ্যাঁ, বীমা। একজন ব্যক্তির জীবন বীমা যদি করে থাকে, তাহলে তার আকস্মিক মৃত্যু হলে তার পরিবার একটা ভালো, যদি সে ঠিক মতন প্রিমিয়াম জমা দেয়, তাহলে চুক্তিবদ্ধ যে প্রতিষ্ঠান সে তার বীমার চুক্তির টাকা অর্থাৎ প্রিমিয়ামের টাকা জমিয়ে যে টাকাটা সে একটা মূলধন আকারে তৈরি করেছে, ওটা নিয়ে সে এগিয়ে আসতে পারে। আর আমরা যে দেখলাম যে অগ্নি ঝুঁকি, হ্যাঁ, এটা মূলত ব্যবসায়ীরা করে থাকে, বা প্রাকৃতিক ঝুঁকিও ব্যবসায়ীরা করে থাকে এগুলো। অগ্নি, তারপরে দুর্ঘটনার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে দুর্ঘটনা ঝুঁকি হয়ে থাকে, ব্যবসায়ীদের ক্ষেত্রে দুর্ঘটনা ঝুঁকি হয়ে থাকে। আচ্ছা, ঝুঁকি কেবলমাত্র ক্ষতির, আর্থিক ক্ষতির যে ব্যাপারটা সেটা অনিশ্চয়তা বহন করে থাকে। এখন আমি তোমাদের সাথে বীমা নিয়ে কথা বলছি, বীমা নিয়ে কথা বলবো। তো আমরা বীমা নিয়ে যদি আমি বলি, তো বীমার ক্ষেত্রে আমি তোমাদের আগেই বললাম যে বীমা দুই পক্ষ থাকবে। হ্যাঁ, আমাদের ঝুঁকির বৈশিষ্ট্যগুলো আমি এখন বলেছি, এখন আমি বীমার বৈশিষ্ট্যগুলো বলছি। বীমা আমাদের জন্য কি কি বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য রাখছে। বীমা কি দেয়? ক্ষতিপূরণ দেয়। বীমা কি দেয়? ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে ক্ষতিপূরণটা কিসের মাধ্যমে দিবে? বীমাযোগ্য অর্থ থাকতে হবে। কার কাছে থাকতে হবে? ব্যক্তির কাছে থাকতে হবে। এবং ব্যক্তি যদি ঠিকমতো প্রিমিয়াম জমা দেয়, তাহলে প্রতিষ্ঠানের কাছে বীমাযোগ্য অর্থটা থাকবে। বীমার মাধ্যমে বড় যে বীমা কোম্পানিগুলো, তারা একটা বৃহৎ মূলধন তৈরি করে থাকে। আমরা মূলধন করেছি, ব্যাংক সাধারণত আমরা বলি যে বড় মূলধন তৈরি করে থাকে। এখানে কিন্তু বীমা কোম্পানিগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে মানুষ প্রিমিয়াম জমা দেয়, এর মাধ্যমে এই প্রিমিয়াম গুলোকে সঞ্চয় করে একটা মূলধন তৈরি করতে পারে, যে মূলধনটা দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্যের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারে। ওই একই রকম ব্যাংক যেমন একটা অর্থ হাতে রেখে দেয় তার দৈনন্দিন লেনদেনের জন্য, তোমাদের অর্থের যে আমরা ব্যাংকের যে তরল সম্পদের কথা বলেছিলাম আগে, তোমাদের পড়িয়েছিলাম, ব্যাংকের লাভ লোকসান তরল সম্পদের উপরও নির্ভর করছে, তার হাতে যে নগদ অর্থ থাকবে সেটার উপরও নির্ভর করে। আবার সে কি পরিমাণ অর্থ বাইরে খাটাচ্ছে সেটার উপরও ব্যাংকের ব্যবসা বাণিজ্য নির্ভর করে থাকে। যত অর্থ খাটাবে মূলধন আকারে বাইরে, তত ব্যাংক লাভ করতে পারবে। আবার যদি হাতে নগদ অর্থ ধরে না রাখতে পারে, তারল্য বজায় না রাখতে পারে, তাহলে কিন্তু ব্যাংক ব্যবসায় ক্ষতি হবে, কারণ গ্রাহক তার টাকা যথাসময়ে ফেরত চাইবে। বীমার ক্ষেত্রেও একই কথা আমরা বলতে পারি যে মূলধন গঠন হচ্ছে বীমা যারা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান, তাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মূলধন গঠন করে থাকে। কোন অর্থের মাধ্যমে? বীমাকারী যে ব্যক্তি বা ব্যবসায়ীরা আছে, তারা যে সঞ্চয়গুলো জমা রাখে ওখানে, তার মাধ্যমে একটা বড় মূলধন তৈরি করতে পারে। বীমার একটা বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি স্থানান্তর করে থাকে। ঝুঁকি স্থানান্তরের চুক্তি হচ্ছে বীমা। ঝুঁকি স্থানান্তরের চুক্তি হচ্ছে বীমা। এই ঝুঁকি সংক্রান্ত যাবতীয় যে বাধা আছে, সেই বাধাগুলো বীমা অতিক্রম করার ভঞ্জন বা অতিক্রম করার চেষ্টা করে। বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। একজন ব্যক্তি যদি তার স্বাস্থ্যের ক্ষেত্রে বীমা করে থাকে, সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে যে চুক্তিকারী যে প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের সঙ্গে সে চুক্তি করেছে, তারা তার ক্ষতিপূরণের ব্যবস্থা দিতে পারে এখানে। বা যদি একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, সে যে বীমার টাকাটা প্রতিষ্ঠানকে দিচ্ছে, অর্থাৎ প্রিমিয়ামের টাকা দিয়ে ক্ষতিপূরণের
যে চুক্তি হবে, এটা বীমা যারা করছে তাদের সঙ্গে প্রতিষ্ঠানের একটা চুক্তি হতে হবে, এটাকে আমরা বলছি ক্ষতিপূরণের চুক্তি হবে। বীমা কোনো জুয়া খেলা নয়, বীমা কোনো জুয়া খেলা নয়। তোমরা মনে করতে পারো যে বীমা হার জিতের ব্যাপার কিনা, না, বীমা কোনো হার জিতের ব্যাপার না, এর অর্থনৈতিক ভিত্তি আছে, এর অর্থনৈতিক ভিত্তি আছে। জুয়া খেলার সাথে এটা জড়িত না, বা কোনো খেলার সঙ্গে যারা সাধারণত খেলা নিয়ে জুয়া হয়ে থাকে এই ধরনের কিছু না। বীমা কোনো দান খয়রাত নয়। আমাকে কোনো বা তোমাকে কোনো বীমা কোম্পানি বা যারা বীমা চুক্তি করছে তাদেরকে দান খয়রাত দিচ্ছে না। যে বীমাকারী ব্যক্তি তার টাকায় সেই প্রিমিয়াম হিসেবে ওখানে জমা রাখছে, এবং এইটা তাকে তার প্রয়োজনের সময় তার মেয়াদান্তে, অথবা মেয়াদান্তেও হতে পারে, বা তার প্রয়োজনের সময় সেটা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান তাকে ফেরত দিচ্ছে। আর বীমা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান, এতে জরুরি উপাদান সমূহ বিদ্যমান থাকে। বীমা যখন চুক্তি হয় তখন কিন্তু জরুরি উপাদান এখানে বিদ্যমান থাকে। বীমার উৎপত্তি প্রাচীন যুগ থেকেই চিন্তা করা হয় যে বীমার উৎপত্তি হয়েছিল, তোমরা বইয়ে পাবা। হ্যাঁ, এই সেই প্রাচীন রোম এবং ব্যাবিলনীয় যুগ থেকে বলা হচ্ছে যে বীমার উৎপত্তি হয়েছিল। এরপরে মধ্যযুগে এটা ভালো বেশ প্রসার লাভ করেছিল কিছুটা। এই সময় নৌ বীমা, অগ্নি বীমা এগুলো প্রচার হয়েছিল। আর আধুনিক যুগে আমরা বলি যে শিল্প বিপ্লব, ইউরোপে যখন শিল্প বিপ্লব হয়েছিল, এই অর্থাৎ ইংল্যান্ডের, আমি তোমাদের বলেছিলাম যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের যে সূতিকাগার হচ্ছে ইংল্যান্ড বলা হয়ে থাকে। হ্যাঁ, তো অর্থাৎ ওখানে যে বয়ন শিল্পের যে প্রসার হয়েছিল, এই সময়কাল থেকে যে ব্যবসায়িক ক্ষেত্রে যে বীমাটা, অর্থাৎ শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে আধুনিক যুগ আমরা ধরে নিই, এই সময় বীমা যথেষ্ট প্রসার লাভ করে। আমাদের বাংলাদেশে স্বাধীনতার আগেই প্রায় অনেকগুলো 25টার মতন কোম্পানি ছিল। তো স্বাধীনতার পরে এগুলোকে মোটামুটি ভাবে 73 সালে এক অধ্যাদেশের মাধ্যমে এই বীমা কোম্পানিগুলিকে সাধারণ বীমা এবং জীবন বীমা দুটো আলাদা আলাদা ভাগে, মানে দুই ধরনের কোম্পানি আলাদা করে গঠন করা হয়। এখন অনেকগুলো বীমা কোম্পানি আছে, অর্থাৎ সাধারণ বীমা হতে পারে আর জীবন বীমা হতে পারে। সাধারণ বীমার মধ্যে দুর্ঘটনা, তারপরে অগ্নি এগুলো হয়, আর জীবন বীমা তো আমি তোমাদের সাথে আগেই কথা বললাম যে জীবন বীমা এই ধরনের হতে পারে। বীমার গুরুত্ব কি? ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব একরকম, আর আমাদের সামাজিক জীবনেও বীমার গুরুত্ব অনেকটা একই রকম। এতক্ষণ থেকে তোমরা, আমি যে এতক্ষণ পড়ালাম, তাহলে বীমার গুরুত্ব আমরা কি বলবো? বীমা কি করে? আর্থিক নিরাপত্তা প্রদান করে। বীমা কি করে? আর্থিক নিরাপত্তা দিচ্ছে, পরিবারকে আর্থিক নিরাপত্তা দিচ্ছে। নিরাপত্তা প্রদান হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, কেন আর্থিক নিরাপত্তা? যে ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে যে সে চিন্তা করতে পারে যে তার একটা দুর্ঘটনা হতে পারে কারখানাতে, বা তার কোনো অসুবিধা হতে পারে, আবার তোমরা ক্ষতি যদি হতে পারে হ্যাঁ ক্ষতি আর্থিকভাবে। হয়ে যেতে পারে। তো এখানে তুমি আর্থিক নিরাপত্তা তুমি আগেই করে রাখছো, কিসের মাধ্যমে? প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে, এবং বীমাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে তুমি আগেই তোমার আর্থিক নিরাপত্তা করে রাখছো। হয়তো প্রথম অবস্থায় একটা বড় অঙ্কের টাকা জমা দিতে হয়, এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক রকম। আবার পরবর্তীতে তোমার একটা নির্ধারিত প্রিমিয়াম, অর্থাৎ যে টাকাটা তুমি প্রত্যেক মাসে জমা দিতে থাকবে, এতে তোমার আর্থিক নিরাপত্তার সৃষ্টি হবে। যে কোনো অসুবিধা হলে বীমা কোম্পানি এগিয়ে আসবে। এতে করে তোমার অর্থের একটা সঞ্চয় হচ্ছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কি হচ্ছে? সঞ্চয় সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একটা অর্থ তুমি একখানে জমা রাখছো, সেটা তুমি ব্যাংকেও রাখতে পারো। আর বীমার ক্ষেত্রে রাখতে তোমার কি হচ্ছে? ব্যাংক তোমার অসুবিধার সময় কিন্তু এইভাবে এগিয়ে আসবে না, কিন্তু বীমার যেহেতু চুক্তি থাকবে, তাই যদি বীমা কোম্পানি, যে তোমার অর্থ এখানে সঞ্চয় হচ্ছে, এবং তোমার অসুবিধার সময় বীমা কোম্পানি এগিয়ে আসবে, এখানে সঞ্চয় করা হচ্ছে। মানসিক প্রশান্তি সৃষ্টি, আমি তোমাদের বোধহয় পড়িয়েছিলাম, মনে আছে? অর্থ কি? অর্থ কেমন বলো, তোমরা বলো, অর্থ কেমন? বিনিময় মাধ্যম। মাধ্যম। আর কি বলেছিলাম? কিসের থেকেও মিষ্টি? অর্থ মধুর থেকেও মিষ্টি, নাকি? অর্থ না থাকলে মানসিক প্রশান্তি থাকে? অর্থ না থাকলে কি মানসিক প্রশান্তি থাকে? তাহলে তুমি যখন একটা টাকা জমা রাখছো তোমার নিজের জন্য, তোমার প্রতিষ্ঠানের জন্য, তোমার প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের অনেক সময় আজকাল আবার কর্মচারীদেরও বীমা করা হয়ে থাকে। হ্যাঁ, এবং তুমি কাজ করছো, মনে করো একজন শ্রমিক কাজ করছে, সেই শ্রমিকের যদি মনে একটা মানসিক প্রশান্তি থাকে যে আমার বীমা করে দিয়েছে, আমার যে আমি প্রতিষ্ঠানে কাজ করছি, আমার যদি হাত পা কাটা যায় বা কোনো অসুবিধা হয়, আমি যদি দুর্ঘটনায় পড়ি, তাহলে আমি এবং আমার পরিবার কোনোভাবেই অসুবিধার মধ্যে পড়বো না। আমাদের আর্থিক নিরাপত্তা বিধান করা হয়েছে। এবং সাধারণত আমরা জানি যে যখন আর্থিক নিরাপত্তা মানুষের থাকে,
তোমার কাছে যদি অর্থ থাকে তাহলে কিন্তু তোমার কাছে সবই থাকছে। তোমার মানসিক প্রশান্তি অনেক সময় যদি নষ্ট হয়, অর্থের কারণে নষ্ট হয়, আবার অর্থ না থাকলেও মানসিক প্রশান্তি নষ্ট হয়ে থাকে। সুতরাং বীমার গুরুত্ব কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমার ঝুঁকি হ্রাস করছে বীমা। তাহলে মানসিক প্রশান্তি সৃষ্টি হয়, বীমার গুরুত্ব এটা একটা মূল গুরুত্ব। উপার্জন বৃদ্ধি হচ্ছে, উপার্জন বৃদ্ধি করা যাচ্ছে বীমার মাধ্যমে। অর্থাৎ তুমি একখানে টাকাটা জমা রাখছো এবং তোমার সেই টাকাটা দিনে দিনে বাড়ছে ওখানে, হ্যাঁ। এবং অনেক সময় কিছুদিন পর পর বীমা কোম্পানিগুলো গ্রাহককে একটা আর্থিক সুবিধা প্রদান করে থাকে। সেটা তোমার দুর্ঘটনা হোক বা তোমার মেয়াদ পূর্তির আগেই সেটা অনেক সময় বীমা কোম্পানি প্রদান করে থাকে। অর্থাৎ উপার্জন এভাবে বৃদ্ধি হতে পারে। বড় বড় কোম্পানিগুলো বছরে একবার বা দুবার বা 1-2 বছর পরে যে বীমা গ্রহীতা আছে তাকে একটা আর্থিক প্রণোদনা দিয়ে থাকে, আর্থিক একটা মানে অর্থ প্রদান করে থাকে। এর মাধ্যমে অনেক সময় উপার্জন বৃদ্ধি পায়। আর মানুষের অনেক সময় পরিকল্পনা করতে সহজ হয় যদি এভাবে উপার্জন বৃদ্ধি পাবে, যে আমি 2 বছর পর বীমা কোম্পানি থেকে একটা টাকা পাবো, তাহলে তার উপার্জন বৃদ্ধি পাবে এবং এটা নিয়ে সে একটা পরিকল্পনা করতে পারে। আচ্ছা, বিনিয়োগের সুবিধা। দেশের বিনিয়োগের সুবিধা প্রদান করে বীমা, কারণ বীমার মাধ্যমে বীমা কোম্পানিগুলো তারা বীমাকৃত যে অর্থ প্রদান করে, বীমাকারীরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একত্রিত করে বৃহৎ মূলধন তৈরি করে সেটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ করতে পারে, দেশের আর্থিক উন্নয়নে সহায়তা করতে পারে। বিনিয়োগ সুবিধা প্রদান করে দেশের অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়নে বীমা কোম্পানিগুলো অংশ নিতে পারে। এবং যেহেতু গ্রাহকের অর্থে প্রদান করা হচ্ছে, তাই এখানে বলা যায় জনগণ বা গ্রাহকও এখানে বিনিয়োগ সুবিধায় অংশ নিচ্ছে। বীমা সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করে। অর্থাৎ তোমার সামাজিক যে মর্যাদা, ব্যক্তির সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করে। কারণ যদি অর্থ থাকে তাহলে কিন্তু মানুষের সামাজিক মর্যাদা অনেকটা বেড়ে যায় এবং নিজের কাছে একটা প্রশান্তিদায়ক অবস্থার সৃষ্টি হয়, কারণ বীমার ফলে নিরাপত্তা নিশ্চিত হয়েছে। অর্থাৎ মানসিক শান্তির সঙ্গে সঙ্গে সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত হয়। যদি দেখা যায় যে একজন ব্যক্তি তার জীবন বীমা করা ছিল এবং সে তার অসুবিধার তার একটা দুর্ঘটনার ফলে সে মানে আর কাজ করতে পারে না, তাহলে দেখা যাবে তার আর্থিক দিক থেকে সে দুর্বল হয়ে যাবে। কিন্তু সে বীমার মাধ্যমে যে অর্থ সে জমা রেখেছিল, সেই অর্থ যখন সে পাবে, অর্থাৎ প্রিমিয়ামের অর্থ যখন সে ফেরত পাবে, দেখা যাবে সে প্রিমিয়াম জমা দিয়েছিল, এতে করে তাকে আর সমাজে হেয় হতে হবে না, তার সামাজিক মর্যাদা ঠিক থাকবে। আর অবসরের বয়সের সঙ্গী, অবসর বয়সের সঙ্গী, এটা অবসর সময়ের সঙ্গী। কারণ অবসর বয়সে কি হয়, বৃদ্ধ মানুষ কিন্তু বয়সের মানুষ তার ছেলে মেয়ের উপর নির্ভর করে অনেক সময়। কিন্তু যদি বীমার মাধ্যমে অর্থ জমা রাখা হয় এবং যদি বলা হয় যে এত বছর পর, অর্থাৎ তার জীবন বীমার মেয়াদ শেষ হওয়ার পর তার জীবিত অবস্থায় সে যদি এটাকে পায়, তাহলে কিন্তু সেই তার অর্থটা তার অবসরে সঙ্গী হবে। কারণ মানুষ তো সারা জীবন কাজ করতে পারে না, তাকে অবসরে যেতে হয়। এই অবসর বয়সের সঙ্গী হচ্ছে বীমা, বীমার মাধ্যমে প্রাপ্ত অর্থ। তার আগে অবশ্য বীমাটাকে করে ফেলতে হবে। আর জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটায়, অর্থাৎ বীমার মাধ্যমে প্রাপ্ত অর্থ যদি বীমাকারী ফেরত পায়, তো এটা তার জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে। আর আরেকটা আমরা বলতে পারি যে দেশে যখন জীবন বীমা প্রতিষ্ঠানগুলো তাদের প্রাপ্ত যে অর্থটা, অর্থাৎ জনগণের দেওয়া অর্থ যদি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগায়, তাহলে জনগণের কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগ বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে। এতে করে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। আর বীমা করে যখন তার অর্থ ফেরত পাবে, অবশ্যই তার জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। আর সরকারি বিধানের প্রতি শ্রদ্ধা। তো সরকার যেহেতু জীবন বীমার জন্য বিধান দিয়েছেন, তো সেই আমরা বলতে পারি যে জীবন বীমা যদি করা হয়, তাহলে আমরা এটাও বলতে পারি যে এখানে আমরা কি করতেছি, জীবন বীমা হলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ব্যবসা বাণিজ্যে তো গুরুত্ব, জীবন সরকারি বিধিবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য বীমা পলিসি গ্রহণ করা হয়ে থাকে। যেমন অ্যাক্সিডেন্ট গুলো, বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এখানে সরকার বাধ্য করছে যে পরিবহন বীমা, তারপরে নৌ বীমা করতে হবে। হ্যাঁ, নৌ বীমা এবং পরিবহন বীমা অবশ্যই করতে হবে। এখানে সরকার আইন করেছে যে এই বীমাগুলো নিতে হবে। এবং যারা এই সমস্ত জাহাজ মানে লঞ্চ বা জাহাজ চালাবে, যারা পরিবহন বড় বড় বাস চালাবে, তাদেরকে অবশ্যই বীমা পলিসি গ্রহণ করতে হবে এবং তারা অর্থ দিবে
মনে করো যারা আমরা এইসব লঞ্চে মানে নৌপথে লঞ্চে চলাচল করছি বা আমরা বাসে চলাচল করছি, তাদের যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এই কোম্পানিগুলো সেই যাত্রীর জীবন বীমার যে অর্থটা তারা পরিশোধ করবে। এখানে সরকারি বিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বড় বড় কোম্পানিগুলোকে তো অবশ্যই, যেমন গার্মেন্টস কোম্পানি, ইস্পাত কোম্পানি, সিমেন্ট কোম্পানি, তারা অবশ্যই যে বড় বড় কোম্পানিগুলো আছে, মানে বড় বড় যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক বীমা করা ব্যবস্থা করা হয়েছে। আর এছাড়া বর্তমানে পরিবহন, তারপরে মোটরসাইকেল, নৌ পরিবহন, এই সমস্ত ক্ষেত্রে বীমা করা সরকার বাধ্যতামূলক করেছে। এই বীমা না করলে সরকার এগুলো মানে বাধ্যতামূলক করেছে, এবং এগুলো যে তোমার পরিবহন ব্যবসা এক্ষেত্রে চালাতে অসুবিধা হবে যদি বীমা না করা হয়। এবং সাথে সাথে এখানে যাত্রী একটা সুরক্ষা পাচ্ছে, কারণ কোনো অসুবিধা হলে তাহলে যারা বীমা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যে পরিবহন কোম্পানি, তারা যাত্রীকে তার ক্ষতিপূরণ দিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বীমার গুরুত্ব এখানে অপরিসীম। তো এখানে ব্যক্তি জীবনে আমরা বীমার গুরুত্ব এতক্ষণ বললাম। এরপরে আমি যেটা বলতে পারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বীমার গুরুত্ব তো আরো বেশি, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করে থাকে বীমা, কর্মীদের উৎসাহ বৃদ্ধি পায়। আমি তোমাদের একটু আগে বললাম যে যখন কর্মী তার ব্যবসা ক্ষেত্রে কাজ করবে, সে যখন জানবে যে তার বীমা করা আছে, তাহলে সে কাজে অধিক উৎসাহ বোধ করবে, তার কোনো হতাশা থাকবে না, তার হতাশা দূর হয়ে যাবে। সে জানে যে তার আর্থিক নিশ্চয়তা আছে, এবং তার যদি কোনো শারীরিক অসুবিধা হয় তাহলে তার পরিবার পথে বসবে না, একটা অর্থ তারা পেতে পারে। তাই এতে করে কর্মীদের উৎসাহ বৃদ্ধি পায়। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি হয়, কারণ যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমৃদ্ধিটা বৃদ্ধি পায় এই কারণে যে যদি বীমা করা থাকে, তাহলে বীমার অর্থ মালিক পক্ষ ক্ষতিপূরণ স্বরূপ ফেরত পেতে পারে যদি কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা হয়। এতে করে ব্যবসা বাণিজ্যের প্রসার হয় এবং সমৃদ্ধি হয়ে থাকে। আর বিনিয়োগে উৎসাহ প্রদান, অর্থাৎ যদি আমরা বলছি যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে মুনাফার পরিমাণ বেশি থাকে, ঝুঁকি যেখানে বেশি মুনাফা সেখানে বেশি বিধায় আমরা বিনিয়োগকারীগণ যে বিনিয়োগের জন্য উৎসাহ করতে পারি, উৎসাহ দান করা যেতে পারে। সরকার এক্ষেত্রে এগিয়ে আসতে পারে যে বিনিয়োগে উৎসাহ প্রদান করা যেতে পারে, যে আপনারা বীমার অর্থ পাবেন এবং আপনারা বড় বড় বিনিয়োগ করুন, দেশের সমৃদ্ধিতে এগিয়ে আসুন। এবং আপনাদের যে প্রতিষ্ঠানকে যদি আপনার বীমার মাধ্যমে চুক্তিবদ্ধ করে রাখেন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হলে সেখানে বীমা কোম্পানিগুলো এগিয়ে আসবে। এভাবে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে বা ছোট ছোট ব্যবসায়ীদেরকে বিনিয়োগে উৎসাহ প্রদান করতে পারে সরকার, যে অনেক সময় মানুষের হাতে টাকা থেকে বিনিয়োগ করতে চায় না, যে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই ক্ষতিটা আমার অর্থটা এখানে নষ্ট হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে যদি বিনিয়োগে সরকার এভাবে উৎসাহিত করতে পারে বা বীমা কোম্পানিগুলো এগিয়ে এসে উৎসাহিত করতে পারে, তারা প্রচুর প্রচার চালাতে পারে বিনিয়োগ করলে অসুবিধা নেই, কারণ ব্যবসা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত, এবং আমরা এটার দায় দায়িত্ব গ্রহণ করবো, শুধু আপনারা প্রিমিয়াম দেন। এটা তো দেখা যাবে দেশের ব্যবসা বাণিজ্য অনেক উৎসাহ প্রদান করা যায়। আর অর্থনৈতিক দিক থেকে আমরা বলতে পারি যে সঞ্চয় সৃষ্টি করে, একটু আগে বলেছি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সৃষ্টি করে, মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে, দেশের মূলধন তৈরিতে সাহায্য করে, মূলধন সৃষ্টিতে সাহায্য করে, অদৃশ্য রপ্তানি বৃদ্ধি করে থাকে। তারপরে দৃশ্যমান আর অদৃশ্যমান রপ্তানির কথা খেয়াল করো তোমরা, রাজস্ব আয় বৃদ্ধি করে থাকে, কারণ বীমার মাধ্যমে রাজস্ব আয় অনেক সময় বৃদ্ধি হয়ে থাকে। আর কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে, সবচেয়ে বড় কথা আমরা বলবো কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। এর ফলে উৎপাদন বাড়ে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়, এবং নতুন নতুন বীমা করতে মানুষ আগ্রহী হয়ে থাকে। দেখা যায় যে সরকার প্রিমিয়ামের উপর কর ধার্যের ফলে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় পেয়ে থাকে। যে প্রিমিয়ামটা জনগণ বীমা কোম্পানিকে দিয়ে থাকে, তার উপর কর ধার্যের ফলে সরকার প্রচুর পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। আর এক্ষেত্রে আমরা বলবো যে কর্মসংস্থান সৃষ্টিটা হচ্ছে একটা মূল গুরুত্ব বলবো আমরা, অর্থনৈতিক গুরুত্ব, কারণ এর মাধ্যমে কর্মসংস্থান যদি সৃষ্টি হয় তাহলে দেশের সাধারণ উন্নতি হবে, জনগণের আয় বাড়বে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। এই সবগুলোই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। আর সামাজিক গুরুত্বের কথা যদি আমরা বলি, আমরা বলতে পারি যে সমাজে সামাজিক শান্তি প্রতিষ্ঠা হবে, কারণ অর্থনৈতিক দিক থেকে যখন সমাজ সচ্ছল থাকে, সমাজে যখন অর্থনৈতিক অসুবিধা থাকে না, তখন কিন্তু সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়ে থাকে, সামাজিক শান্তি প্রতিষ্ঠা হয়ে থাকে। বেকার সমস্যার সমাধান আমি এখনই বললাম
কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে, গণসচেতনতা বৃদ্ধি পায়। যখন একটা কোম্পানি দুর্ঘটনায় পড়লে যদি বীমা কোম্পানি তাদের বীমার যে প্রিমিয়াম যে প্রদানের মাধ্যমে যে সঞ্চয়কৃত অর্থ যদি সচেতন ভাবে যদি পরিশোধ করে, বীমা কোম্পানি যদি খুব দ্রুত যদি এটাকে পরিশোধ করে, তাহলে কিন্তু মানুষের মধ্যে দেখা যাবে যে এই বীমা করতে মানুষ আগ্রহী হবে এবং গণসচেতনতা বৃদ্ধি পাবে। নিজের যান, নিজের মাল, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, এগুলোর জন্য মানুষ গণসচেতনতা বোধ করবে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে দেশের সমৃদ্ধি আসবে। আর সাধারণভাবে আমি যেটা বলি যে কর্মসংস্থান বিনিয়োগ বা বীমার মাধ্যমে যদি বীমাকৃত অর্থগুলোকে যদি বীমা কোম্পানি ভালোভাবে বিনিয়োগ করতে পারে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের আয় বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা। তো এইগুলো হচ্ছে বীমার গুরুত্ব। তো আমি তোমাদের সঙ্গে নেক্সট দিন বীমার যদি আরো কিছু যেগুলো আছে আমি সেগুলো তোমাদের পড়াবো। আজকে আমি তোমাদের যা পড়ালাম আশা করি সবাই বুঝতে পেরেছো। ছাত্রীরা সবাই বুঝতে পেরেছো না? মিস। তবে পড়তে জি হবে, মিস। নাহলে ভুলে যাবে। বীমাটা একটু কঠিন। এখানে যে দুটো পক্ষ থাকে এগুলো সবই বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো না? দুই পক্ষ মিস। থাকবে, হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। তা তোমরা আগামী দিনে পড়ার জন্য রেডি থাকবা ক্লাসের জন্য। আমি পরে তোমাদের সাথে কথা বলবো কবে আবার তোমাদের সাথে নেক্সটে আমরা ক্লাস পাবো, আমি কবে ক্লাস পাবো। আপাতত আমার ক্লাস নেই। তোমাদেরকে আমি পড়ার সময় দিলাম। তোমরা বীমা তোমাদের এই চ্যাপ্টারটা বের করে সবগুলো পড়ে ফেলো, হ্যাঁ। আর মেসেঞ্জারে তোমাদের এই যে তোমরা আমাকে রোল গুলো পাঠিয়ে দাও। যদি একবারে একসাথে পাঠাতে পারো তাহলে খুব ভালো হয়, তাহলে আমার জন্য আরো ভালো হয়।